সবাইকে স্বাগত মানবের পাঠশালায়। আজকে যে ত্রিপলি অভিযানটা শুরু হয়েছে, সেই ত্রিপলি অভিযানের একটা অংশ ন্যারেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে ন্যারেশন নিয়ে আলোচনা করি। সো ন্যারেশন নিয়ে আলোচনা শুরু করার আগে ন্যারেশন কি বা ন্যারেশনের বাংলা অর্থটা কি আমরা সেটা আগে জেনে নিই। ন্যারেশনের বাংলা অর্থটা হচ্ছে উক্তি। এটা বাংলা হচ্ছে উক্তি। সো উক্তি জিনিসটাকে বেশি কিছু ব্যাখ্যা করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, কারণ একটা বাংলা মিডিয়ামে পড়ে এমন একটা ছাত্রের কাছে উক্তি এই শব্দটা খুবই নতুন কিছু না। সো উক্তি হচ্ছে, আমরা অনেক সময় অনেক পোস্টে বা অনেক জায়গায় দেখি যে মনীষী বলেছেন, মনীষী বলেছেন এরকম কিছু একটা থাকে, দেন একটা কমা, একটা সিম্পল কমা, অ্যান্ড দেন উদ্ধৃতিমূলক চিহ্ন, যে স্বাস্থ্যই সকল সম্পদের মূল বা এই ধরনের অনেক লেখা আমরা দেখি। তো মনীষী বলেছেন দিয়ে এই যে উদ্ধৃতিটুকু, এই পুরো বাক্যটি হচ্ছে একটা উক্তি। সো এই উক্তির ইংলিশটা হচ্ছে ন্যারেশন। সো এখন ন্যারেশনে যাওয়ার আগে, বা ন্যারেশন আমরা অলরেডি চলে এসেছি। সো ন্যারেশনের মানে এই ধরনের একটা স্ট্রাকচার যে থাকবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এছাড়াও এর বাইরেও কিন্তু আরও এক ধরনের ন্যারেশন আছে। ন্যারেশনকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা দু ধরনের ন্যারেশন পাবো। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনকে আবার স্পিচও বলা যায়, ন্যারেশন অর স্পিচ। এটা হচ্ছে ইনডিরেক্ট। সো আমাদের যে পাঠ্যসূচি রয়েছে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত, সেই ক্লাস 12 পর্যন্ততে এই ন্যারেশন পার্টটুকুতে প্রশ্নে যা আসে তা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে প্রশ্নে, সেটাকে বলে ইনডিরেক্ট করতে, সেটা হচ্ছে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত। আবার 11-12 গিয়ে দেখা যায় অবশ্যই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট তো রয়েছেই, আবার দেখা যায় ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে দেয়। সো এটা কোনো অবাক হওয়ার বিষয় না যে একটা ফর্ম দেওয়া আছে, সে ফর্মটাকে আমি অন্য ফর্মে ট্রান্সপোর্ট করবো। আমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই, অবশ্যই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা কোনো ব্যাপারই না। তো এবার আসি, এই ন্যারেশনটাকে করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো জানার আগে আমরা একটা কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, যে ন্যারেশনের কোন পার্টটা কী। ন্যারেশনের কোন পার্টটা কী? একটা ডিরেক্ট ন্যারেশনের আমি উদাহরণ দিই, যেমন ধরো জামাল said to কামাল। এটা অনেক মানে এই দুইটা নাম অনেক কমন। তো কামাল আই এম বিজি, ধরো এরকম একটা উক্তি দিল। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? জামাল কামালকে বললো যে সে ব্যস্ত, বা জামাল কামালকে বললো যে আমি ব্যস্ত, আমি বিজি। এখন এই জিনিসটা দিয়ে একটা মানুষ কি বুঝতে যাচ্ছে বা কি বোঝাতে যাচ্ছে, যে আই এম বিজি মানে কি, যে বলছে সে বিজি, না জামাল কামালকে বললো যে জামাল বিজি? কথাটা ঠান্ডা মাথায় নিয়ে আমরা একটু দেখো। ধরো জামালা, তো তোমার আর আমার কথোপকথন হচ্ছে, তুমি সেখানে বললে যে তুমি ব্যস্ত আছো। হ্যাঁ, এখন আমাদের দুজনের কথোপকথন কোনো একটা থার্ড পার্সন শুনে নিল। ধরো কেউ একটা তোমার ভাই শুনে নিল, তোমার ভাই তোমার আম্মুকে গিয়ে বললো যে জামাল ভাইয়া কামাল ভাইয়াকে বললো যে সে ব্যস্ত আছে, অর্থাৎ জামাল ব্যস্ত আছে। এটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশনের একটা উদাহরণ, যে হুবহু বক্তব্যটা ইনভার্টেড কমার মধ্যে, মানে যে বলেছে তার অংশটুকু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে তার উদ্ধৃতিটুকু তুলে ধরা, এটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ। সো ডিরেক্ট ন্যারেশনের এই ক্ষেত্রে কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই যে অংশটুকু আই এম বিজি, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ।
এবং এই বাক্যটা যদি ভালো করে খেয়াল করে, এটাতে কিন্তু দুটো ভার্ব রয়েছে। দুটো ভার্ব কোথায়? একটা হচ্ছে এই সেড, এটা সে এর পাস্ট ফর্ম, আর হচ্ছে এমটাও একটা ভার্ব। তো এখানে দুটো ভার্ব রয়েছে। দুটো ভার্বের মধ্যে যেটা এই রিপোর্টেড স্পিচটাকে রিপ্রেজেন্ট করছে, তো জামাল বলল কামালকে, বা এই ধরনের যে রিপোর্টেড স্পিচ যে ভার্বটাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে বা গঠিত হবে, সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। জিনিসটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এখন এই জিনিসটার মাঝে আরেকটা জিনিস আছে, সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করার সময় সবসময় মাথায় রাখবা এই রিপোর্টেড স্পিচটাকে বাদ দিয়ে দিবা। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্টটা এই পুরো সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট হবে না। এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হবে এই জামাল যেটা আছে, সেটা হবে এই পুরো সেন্টেন্সটার সাবজেক্ট, আর এই যে কামালটা আছে এটা হবে পুরো সেন্টেন্সটার অবজেক্ট। এই জিনিসটা একটা মাথায় রাখার বিষয় যে সাবজেক্ট অবজেক্টের বিষয়টি। জামাল কামালকে বলল আমি ব্যস্ত। সো এতটুকু তো ক্লিয়ার হয়েছে আশা করি। তো আমরা রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং সাবজেক্ট অবজেক্ট অবশ্যই নির্ণয় করতে পারবো, আমার বিশ্বাস। আর এই ক্লাসটা একটা মানে এইট উপযোগী যে কখনো ন্যারেশন পড়েনি, আজ নতুন পড়তে আসলো তার জন্য সহায়ক হবে। আমি সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সো এরপরে ন্যারেশনের রুলে যাওয়ার আগে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। ন্যারেশনের জিনিসগুলো জানার আগে আমাদেরকে টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কাট, একেবারে মানে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। কেমন? প্রথম রুল, আমরা যদি রুল লিখি, আসলে আমি আরেকটা কথা, আমার পড়ানোর স্টাইলটা আমি একটু ব্যাখ্যা করে নিই। আমি কিন্তু মুখস্থবাদী যে রুলটা রয়েছে, অনেকে বলে না যে এটা অমুক অমুক হলে রুলটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যান তেন অনেক কিছু বলে ফেলে। আমি সেই দলে নই। আমি কখনো রুলটা মুখস্থ করে আমি মানে পার্সোনালি কখনো করিনি। তোমার ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার একমাত্র উপায় হচ্ছে তুমি যত পারো প্র্যাকটিস করো, যত পারো এক্সাম্পলস করো। বই কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া থাকে, তুমি করতে থাকো, করার পরে তুমি নিজে করে তারপর আনসার স্ক্রিপ্ট মিলালে যেখানে মিলল না সেখানে দেখলে এটা মিলল না কেন, এরপর রুলের পাতাটা খুলে দেখো যে কোন রুলটায় আমার ভুল হচ্ছে। দেখবে একবার ভুল হবে, দুবার ভুল হবে, তিনবার সময় তোমার সেটা আজীবন গেঁথে যাবে মাথায়, আর কখনো ভুল হবে না। কিন্তু ওই যে মুখস্থ জিনিসটা সাবজেক্ট প্লাস এমিটার প্লাস অবজেক্ট হ্যান তেন, দেখবে কিছুদিন পরে আর নাই। সো রুল ওয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম রিপোর্টেড ভার্বের কথা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট আর পারফেক্ট এবং ফিউচার টেন্সের কোনো হয়, তখন রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ধরনের পার্থক্য আসবে না। সাবজেক্টটা রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সে হয়, তাহলে তখন যে রিপোর্টেড, আসলে ন্যারেশন বলতে আমরা বুঝি, কিন্তু কথাটা বলে রাখি যে রিপোর্টেড স্পিচটার কথা আমি বলেছি, সেই রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, গত উদাহরণটাকে টেনে বলছি। জামাল কামালকে বলল আমি ব্যস্ত আছি। তার মানে ব্যস্ত কে? জামাল কামালকে বলল যে সে ব্যস্ত আছে, এটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ সরাসরি না বলে, মানে আমি হুবহু তারটা বলে না দিয়ে আমি বললাম যে জামাল কামালকে বলল সে ব্যস্ত আছে, মানে জামাল ব্যস্ত আছে। এই স্ট্রাকচারটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনের স্ট্রাকচার, এবং সেটাই কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হয় ফ্রম
ফ্রম দি ডিরেক্ট টু ইনডিরেক্ট। সো এই রুল 1 এর ক্ষেত্রে প্রেজেন্ট ফিউচার থাকলে কিন্তু রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না। সরি, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব যদি এই দুটোর মধ্যে কোনোটা হয়। আগের উদাহরণটাই দিই, ধরো লেখা আছে জামাল says to কামাল, জামাল says to কামাল I am busy। জামাল says to কামাল I am busy, এটাকে যদি আমি ইনডিরেক্ট করি কেমন হবে? এটা হবে জামাল says but tells হয়। আচ্ছা, এটা নিয়ে আমি আলোচনা করছি, says আর tells এর মধ্যে আমি আপাতত tells লিখছি। জামাল says কামাল that he is busy। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট আছে এবং এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে, মূলভাব ইজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু টেন্স জাতীয় কোনো পরিবর্তন, মানে টেন্সের কোনো পরিবর্তন করা হয়নি। আমি চেষ্টাকে কেন টেন্স লিখছি আমি সেটার ব্যাখ্যা দিব, সেটা কোনো বড় ব্যাপার না, জাস্ট টেন্সটা খেয়াল করো। টেন্স হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জিনিসটা হচ্ছে খেয়াল করার বিষয়। সো এটা বোঝা গেল। আর যদি এখানে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে ফিউচার ইনডিফিনিট আছে, জামাল উইল সে টু কামাল আই এম বিজি, এটা থাকলেও এখানে হবে জামাল উইল সে টু, বা জামাল উইল টেল বা উইল সে কামাল দ্যাট হি ইজ বিজি, এই ধরনের একটা সিনারিও হবে আফটার অল। সো রুল 1 বুঝে গেল। আচ্ছা, রুল 1 এর ক্ষেত্রে আরেকটা কথা আছে যে প্রেজেন্ট পারফেক্ট। আশা করি এই ভিডিওটা যারা দেখছে আমি কিন্তু 100% বিশ্বাস করতে পারি যে এখানে সবাই টেন্স বুঝো, কারণ টেন্স না বুঝে তুমি যে ন্যারেশন করতে আসো এটা হবে অনেকটা, কি বলবো, আমার কাছে উদাহরণ মানে বাজে বিষয় হবে। এখন আসি রুল 2 এ। রুল 2টা খুব ইন্টারেস্টিং। আমরা কি বলেছি? প্রেজেন্ট টেন্সের কথা বলেছি, ফিউচার টেন্সের কথা বলেছি। এখন যদি তার মাঝখানে যে টেন্সটা আছে পাস্ট টেন্স, এখন যদি পাস্ট টেন্স চলে আসে রিপোর্টিং ভার্বে, তখন কি পরিবর্তন হবে সেটা হচ্ছে এখনের দেখার বিষয়। ধরো লেখা আছে যে জামাল, যে উদাহরণটা আমরা প্রথমে দিয়েছি সেটা কিন্তু মানে বারবার ধরছি বা এখনো ধরছি। জামাল said to কামাল I am busy। So Jamal said to Kamal I am busy। এতটুকু তো আসলো। এবার আমাদের খেয়াল করতে হবে বা খেয়াল করছি যে রিপোর্টেড ভার্ব যেটা রয়েছে এটা কিন্তু এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা এই জিনিসটাকে কীভাবে সাজাতে পারি সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো এই জিনিসটাকে সাজানোর জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, এখানে কিন্তু একটা কথা আসবে এখন, কোরেসপন্ডিং ভার্ব বা সেটা নিয়ে। আচ্ছা, আমি জটিল ইংলিশে যাচ্ছি না, আমি সহজ ভাষায় বলি কীরকম। দেখে একটা চার্ট আঁকো, যদি খাতা কলম নিয়ে ক্লাস করতে কোনো সুবিধা হয়। কম যদি দুটো ভাগ করি, এখানে দাও রিপোর্টেড ভার্ব বা আর দিয়ে দিচ্ছি আমি শুধু, আর হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড স্পিচ ভার্ব এরকম করে লিখতে পারো, জাস্ট বা বাংলায় লিখতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। এখন রিপোর্টেড ভার্ব এখানে কিন্তু কথা হচ্ছে
সরি আমি একটু ভুল করে ফেলেছি, সেখানে আসলে রিপোর্টেড ভার্ব হবে না। রিপোর্টেড ভার্ব অলওয়েজ পাস্ট টেন্সে থাকলেই এই সূত্রটা প্রযোজ্য হবে। এটাও কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বই, কিন্তু এটা হবে ডিরেক্টের ক্ষেত্রে, এটা হবে ইনডিরেক্টের ক্ষেত্রে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা ডিরেক্টের ক্ষেত্রে, একটা হচ্ছে ইনডিরেক্টের। সো ডিরেক্টের ক্ষেত্রে যদি সেটা প্রেজেন্ট, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি সংক্ষেপে লিখছি, তোমরা বড় করে লিখবা। আইএনডি মানে কিন্তু ইন্ডিয়ান, আইএনডি মানে ইনডিফিনিট, আমি এটা বুঝাতে চাচ্ছি, এটা তো প্লিজ একটু বুঝে নিতে হবে তোমাদেরকেও তোমাদের কোঅপারেট আমার দরকার। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। এখন যদি পিপি মানে আমি প্রেজেন্ট পার্টিসিপল বোঝাতে যাচ্ছি, প্রেজেন্ট পার্টিসিপল হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলে পাস্ট পার্টিসিপল। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি আমি এই জায়গায় একটু ভুল লিখেছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে, এই জায়গাটা একটু লক্ষ্য রাখিও। সো প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, মানে যেটাই করি না কেন আমরা প্রেজেন্টের যে ফর্মটা থাকবে সেটা জাস্ট পাস্ট ফর্মে কনভার্ট হয়ে যাবে। এটা তো আমরা বুঝতে পারছি চারটা দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই চারটা দিয়ে আমরা কিন্তু ওভারঅল সিনারিওটা আমি বলে দিই, যে ওভারঅল সিনারিওটার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে দেখো, মানে যেই ফর্মের প্রেজেন্ট টেন্সটা এখানে থাকবে, সেই ঠিক ফর্মের পাস্ট টেন্সটা চলে আসবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে। সো এই চারটার ভিত্তিতে, আচ্ছা চারটা আরো একটু আছে। এখন কথা হচ্ছে, যদি এটাও পাস্ট ইনডিফিনিট থাকে এবং এটাও পাস্ট ইনডিফিনিট থাকে, অবশ্যই থাকতে পারে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, ফিউচার ইনডিফিনিট বা ফিউচারের বিভিন্ন টেন্সও থাকতে পারে, তখন আমি সেটা ব্যাখ্যা করছি। তো আবার যদি দেখি, যদি এটা থাকে পাস্ট ইনডিফিনিট, এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবার যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে হয়ে যাবে ঠিক এর পরেরটা, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখার দরকার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আর দুই যেটা আছে, যে পাস্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, মনে রাখতে হবে দুইটা সবসময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যদি বলা হয় যে জামাল সেড টু কামাল, আই হ্যাড বিন ইটেন রাইস, ধরো আই হ্যাভ বিন ইটেন রাইস, এটা লেখা আছে, তাহলে এটা পরিবর্তন কীভাবে হবে, এটার সামগ্রিকভাবে ওই প্রথম যে রুলটার কথা বলেছিলাম সেটার মতো তেমন কোনো পরিবর্তন হবে না, জাস্ট হবে যে জামাল সেড, কামাল দ্যাট কি বলেছিলাম, হি হ্যাড বিন ইটেন রাইস, এতটুকু, বা হি হ্যাড ইটেন রাইস। কারণ পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন হবে। এই চারটা তোমরা একটু মনে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, হাওড়া তোমাদের ইচ্ছা। তো আমি মুছে দিচ্ছি। আচ্ছা চলো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট আমি যদি বলি, এখন
যে জামালের আর কামালের বিষয়টা, জামাল মিয়া কামাল মিয়া বিষয়টা আমি আবার বলি। এখন এটাকে যদি আমি ইনডিরেক্ট, এটা আছে ডিরেক্টে, এটাকে যদি আমি ইনডিরেক্ট নারেশন করি, জামাল told our that he was busy. এখানে এবার দেখো ভালো করে কি কি পরিবর্তনটা এসেছে। এটা কিন্তু আমি বলছি এখানে হচ্ছে ইনডিরেক্ট। এটা এখানে কি কি পরিবর্তন এসেছে দেখো। প্রথম পরিবর্তনটা হচ্ছে এই সেটটা টোল্ড হয়ে গিয়েছে। ওই যে টেলের গল্পটা আমি রুল 1-এ বলেছি, এখন সেটা ব্যাখ্যা করছি। সবসময় মনে রাখবে এটা কিন্তু একটা রুল, মানে রুলের বা যে নোট হিসেবে লিখে রাখতে পারো। যদি স্ট্রাকচারটা এরকম হয়, জামাল সেট টু কামাল, যদি সেট থাকে এবং পরে টু থাকে, হ্যাঁ, সেটা করার সময় সেট টুটা ব্যবহার না করাই শ্রেয়। ব্যাকরণে বলে নাই যে তুমি সেট টু ব্যবহার করলে তোমারটা ভুল হয়ে যাবে, কিন্তু বলেছে যে ওটা শ্রেয়। আমরা সবসময় যেহেতু ব্যাটারটাকে চুজ করি, তো এখানে আমাদেরকে ব্যাটারটাকে চুজ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে সেটের বদলে টুটা ব্যবহার টোলটা ব্যবহার করলে একটু ভালো হয়। জামাল টোল্ড কামাল দ্যাট, সো কেন পার্থক্যতে টুটা উঠে যাবে, এবং সে একটু কামাল দ্যাট হি ওয়াজ বিজি। সো এই জায়গাটা হচ্ছে একটা আসলে সেন্স খাটানোর বিষয়। এই হিটাকে, এই হিটা অবশ্য জামাল, কারণ জামাল এখানে বক্তা। আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে বক্তা, এটা হচ্ছে শ্রোতা। স্পিকার আর লিসেনার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেক সময় প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে দেখবা কি, মানে এই ধরনের কোনো সাবজেক্ট অবজেক্ট দেয়া নেই, জাস্ট একটা লাইন দিয়ে দিও, তোমাকে সেটা ইনডিরেক্টে করতে হচ্ছে। তখন তুমি কোথা থেকে সাবজেক্ট অবজেক্ট আনবে? তখন সাবজেক্ট অবজেক্ট আনার জন্য মাথায় রাখবে যে স্পিকার অ্যান্ড লিসেনার। তুমি এখানে কিন্তু জামাল কামালের পরিবর্তে এটাও দিতে পারো, দি স্পিকার টোল্ড দি লিসেনার দ্যাট হি ওয়াজ বিজি। যদি স্পেসিফাই নামটা দেওয়া না থাকে, এমনও থাকতে পারে স্পিকার লিসেনার দিয়ে অসংখ্য উদাহরণ থাকতে পারে, অসংখ্য কিছু থাকতে পারে। তো সেটা হচ্ছে মাথায় রাখতে হবে। এটা গেল। আসলে খুব বেশি লম্বা করতে চাই না একটা ভিডিওকে, আমি আরেকটা রুল মানে বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে রুল 3টা হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে। সো ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে সেটা বোঝার আগে আমরা একটু ফিউচার টেন্সটাকে একটু ঘেঁটে আসি, যে ফিউচার টেন্সটা আসলে কি বা এর গঠনটা কী হবে। যদি আমরা ফিউচার টেন্সটাকে খুব ভালোভাবে খেয়াল করি, তাহলে একটা জিনিস দেখবা যে ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল, শ্যাল অর উইল, এই দুটো জিনিসের ব্যবহার প্রত্যেক ধরনের সেন্টেন্সে হয়। একটা জিনিস খেয়াল করবে, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু কোনো কি বলে অক্সিলিয়ারি ভার্বের ইউজ নেই। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে সেটা তোমরা অবশ্যই জানো, অক্সিলিয়ারি ভার্বের ইউজ নেই। কিন্তু ফিউচার ইনডিফিনিট হচ্ছে একমাত্র ইনডিফিনিট যেটাতে অক্সিলিয়ারি ভার্বের ইউজ আছে। এমন মানে যে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সগুলো আছে, সেখানেও কিন্তু অক্সিলিয়ারি এই দুটো অবশ্যই থাকবে। এই দুটো না থাকুক মানে অক্সিলিয়ারি ভার্ব থাকবেই, একেবারে মাথায় একেবারে সেট করে নাও। সো কী হয়, জাস্ট অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, আমি কিন্তু আবার পাস, এবার কিন্তু কথা বলছি এই গুলা ফেলবে না, আমি কথা বলছি রিপোর্টেড স্পিচের কথা বলছি ভাই। আমি বলছি রিপোর্টেড স্পিচে যে ভার্বটা থাকবে সেটার কি পরিবর্তন হবে, বুঝছো? রিপোর্টেড ভার্ব যদি পাস্ট হয়, একটু ঠান্ডা মাথায় দরকার হলে ভিডিওটা পজ করো, একটু ভেবে আবার চালু করো। রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে,
তখন এই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে বা হবে সেটাই আমি বলছি। Am I clear my point? Okay. So এবার আমরা দেখি, মনে করো লেখা আছে যে জামাল said to Kamal, I will go. অনেকে বলে আয়ের পরে শেল দিতে হবে, এটা কিন্তু মানে কি বলবো, কোথাও স্পেসিফিকলি কিন্তু এই জিনিসটা পরিবর্তন এসেছে যে আয়ের পরে শুধু শেলই দিতে হবে এমন কোনো কথা নেই। আবার অনেকে বলে খুব বেশি জোর দিতে হলে উইল ব্যবহার করা হয়। যা হোক, যদি আমেরিকান ইংলিশে দেখি শেলগুলির মধ্যে কোনো পার্থক্য নেই, ব্রিটিশ ইংলিশে একটু পার্থক্য আছে। সো আই উইল গো, যে জামাল বললো কামালকে সে যাবে। এখানে দেখো রিপোর্টেড ভার্বটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স, এবং এটা যেটা আছে এটা ফিউচার টেন্স। তো এটাকে যদি আমরা এখন ইনডাইরেক্ট করি, জামাল টোল্ড কামাল, উপভোগটার মধ্যে থাকবে দ্যাট। এখন কি হবে, হি উইল গো দিয়ে দিব না, রিপোর্টেড ভার্বটা কিন্তু পাস্ট টেন্স আছে, সো এখানে দিব এটা হি উড গো। এখানে আরেকটা চার্ট মনে রাখার একটা বিষয় আছে, তোমরা এটা যে কোনো কোম্পানির গ্রামার বই খুললে এই ধরনের একটা চার্ট তোমাদের চোখে পড়ে থাকবে, বা তোমাদের মধ্যে যারা জীবনে কখনো একবার হলো গ্রামার বই খুলেছো, আমার বিশ্বাস তারা এরকম একটা চার্ট দেখে থাকবে যে শ্যাল হইলে শুড, উইল হলে উড, মে হলে, এটা আসলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা আসলে মানে বলা যায় না এটা প্রেজেন্ট বা ফিউচার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, পাস্ট এবং ফিউচার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই ধরনের একটা ক্ষেত্র বিশেষে অনেক ব্যবহার হয়েছে, তোমরা একটু এটা নিয়ে রিসার্চ করো, তোমরা দেখতে পারবে না। আপাতত আমি ন্যারেশনের ক্ষেত্রে যতটুকু বলার ততটুকুই বলছি। শ্যাল শুড, উইল উড, মে মাইট, ক্যান কুড, এই ধরনের। সো এখানে যদি আই উইল গো থাকে, অনেক আবার আমাকে প্রশ্ন করতে পারে যে ক্যানটা কি তাহলে ফিউচার টেন্স হতে পারে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যানটা ফিউচার টেন্স হয়েছে, এমন অনেক উদাহরণ আছে, একটা না অনেক উদাহরণ আছে। তো সেই উদাহরণগুলোকে মাথায় রেখে বলছি, ক্যান থাকলে কুড এখানে ব্যবহার করবা। এমনিও যদি ক্যান থাকে কুড বসা দিতে পারবে, যেমন হি ক্যান রান। হ্যাঁ, যদি এখানে থাকে যে আই ক্যান রান, রিপোর্টের স্পিচের কথা বলছি, আই ক্যান রান, তাহলে সেখানে দিতে পারবে তুমি আই কুড রান, আর কোনো পরিবর্তন। সো এই ধরনের। হ্যাঁ, এবার এখন বলতে পারো যে আই উইল বি গোয়িং থাকলে কি হবে, আই উড বি গোয়িং। জাস্ট উইল যেখানে আছে, আমি পার্সনের কথাটা বলছি না, কারণ পার্সন জিনিসটাকে নিয়ে আরও বেশি একটু বিস্তারিত আলোচনা করার দরকার আছে। তো আমি পার্সন নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অলরেডি প্রায় 26-27 মিনিট ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, তো জাস্ট মনে রাখবা ফিউচারের ক্ষেত্রে আমি আজকে কী বলেছি একটা রিক্যাপ দিয়ে দিই খুব জলদি। যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে হয় রিপোর্টেড ভার্বটা, তাহলে কিন্তু যে ইনভার্টেড কমার মধ্যে যে যে বাক্যটা আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের কন্ডিশনের কোনো পরিবর্তন হবে না। ভার্বটা যে
ফর্মে আছে সেই ফর্মে হয়ে যাবে। পরিবর্তন হবে কি শুধুমাত্র পার্সনটা পরিবর্তিত হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে সবসময় আমাদেরকে ন্যারেশন করার ক্ষেত্রে কাকে কি বলা হয়েছে এবং কে সে রিপোর্টেড স্পিচের সাথে যুক্ত, কামাল না জামাল। আমি একটা নাম দিলাম, অনেক সময় থাকে সে টু দিয়ে শব্দটা থাকে না, কেমন শুধু থাকে যে জামাল শেখ, এটা রিপোর্টেড স্পিচ। তখন কি করব? তখন জামাল শেখ দ্যাট, ওখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট ছাড়া বাক্য তোমরা জানো যা আছে। তো এরপরে যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে হয়, অর্থাৎ পাস্ট টেন্সে হলে কি হবে, ভিতরে যে পরিবর্তনটা আমি অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করছি সে ধরনের পরিবর্তনগুলো হবে। আর যদি রিপোর্টেড এখন যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি, মানে এটা রিপোর্টেড ভার্বটা অবশ্যই পাস্ট থেকে যাবে, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কি বলবো, রিপোর্টেড স্পিচের ভিতরটা যদি ফিউচার হয় তাহলে এই ধরনের শ্যাল থাকলে শুড, উইল থাকলে ওড, মাই থাকলে মাইট, ক্যান থাকলে এই ধরনের পরিবর্তন হবে। সো আজকের জন্য এতটুকুই। সো আমরা একটা চেষ্টা করছি যে আমাদের এই কম বয়স থেকে আমরা চেষ্টা করছি যে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু গুছিয়ে বলতে পারি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা কিছু বোঝানোর বা মানে বোঝানোটা আপনাদের উপরে, আপনারা যদি বুঝেন আমরা বুঝিয়ে সার্থক। সো আবারও ধন্যবাদ সকলকে। আলোকের পাঠশালা থেকে এই ভিডিওটা এতটুকু দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমার সাথে পরবর্তী কোনো কাজ দেখা হবে। নামটা আমি প্রথমে বলিনি, যদি এতটুকু কারো ধৈর্য থেকে থাকে তাহলে আমার নামটা শুনে নিন। আমার নাম অগ্রজিৎ চ্যাটার্জি, আমি চট্টগ্রামে থাকি। এতটুকুই। তো সবাইকে নমস্কার, আদাব, সালাম। আজকে এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।